প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা যারা এডু ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেলে চোখ রেখেছো তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সেমিস্টার 2 এডুকেশন বিষয়ের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেখানে তোমরা দেখতে পাবে যে মনোবিদ্যা বা সাইকোলজি সংক্রান্ত আমাদের কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যে সিলেবাসের যে ভিডিও রয়েছে, বাংলাতে পূর্ণাঙ্গ সিলেবাস আমি বাংলায় তোমাদের সামনে উপস্থাপন করেছি। অনেকে তোমরা সেই ভিডিও দেখেছো, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা আগে সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে কিন্তু তোমাদের সাবজেক্ট সম্পর্কে, সিলেবাস সম্পর্কে এবং প্রশ্নের কাঠামো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। যে অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব, অর্থাৎ এডুকেশন এবং সাইকোলজির যে পোর্শনটা রয়েছে, এখান থেকে কিন্তু তোমাদের 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। অর্থাৎ তোমাদের 2, 5, 10 নম্বরের প্রশ্নের যে কাঠামো তৈরি হয়েছে সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে একটি 2 নম্বরের প্রশ্ন এবং একটি 5 নম্বরের প্রশ্ন থাকবে। আমি তোমাদের 5 নম্বরের প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে, 2 নম্বরের প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, সেই অনুসারে আমি কিন্তু তোমাদের সামনে এই তথ্য উপস্থাপন করছি। মনোযোগ সহকারে দেখো, যদি পারো তোমরা এই ভিডিওটি পজ করে করে তোমরা খাতায় তুলে নিতে পারো। এই উত্তর কিন্তু অনেকটাই গুণমান সম্পন্ন, যার ফলে তোমরা যখন পরীক্ষাতে এই প্রশ্নের উত্তর লিখবে তোমরা কিন্তু অনেক ভালো নম্বর পাবে। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও, চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। যে টপিক নিয়ে আমরা আলোচনা করব, মনোবিদ্যা বা সাইকোলজি, অর্থাৎ এখান থেকে একটি 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এরকমভাবে মনোবিদ্যা বলতে কী বোঝো বা মনোবিদ্যার সংজ্ঞা দাও বা মনোবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ আলোচনা করে মনোবিদ্যার সংজ্ঞা দাও। তাহলে এরকমভাবে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। একটা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে যে সাইকোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ লেখো। তো যাবতীয় যা কিছু বিষয় তোমরা এই ভিডিওর মাধ্যমেই পাবে, সেই জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। বলছে মনোবিদ্যা বলতে সাধারণত আমরা একটি বিজ্ঞানের শাখা বুঝে থাকি যা মন নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করে থাকে। মানুষের বিভিন্ন চিন্তাভাবনা, ইচ্ছা, সংকল্প প্রভৃতি ক্রিয়াগুলি যার মাধ্যমে সংগঠিত হয় তাকে মন বলে। আর যে বিজ্ঞান মন নিয়ে আলোচনা করে তাই হলো মনোবিজ্ঞান। তাহলে এক কথায় সহজ সরলভাবে যদি আমরা বলি যে আজকের দিনে দাঁড়িয়ে যদি দেখি মানুষের বিভিন্ন ইচ্ছা, চিন্তাভাবনা, সংকল্প প্রভৃতি যে মানসিক ক্রিয়াগুলি, তার পিছনে রয়েছে মন। আর এই মন নিয়ে যে বিজ্ঞান আলোচনা করে, আলোকপাত করে, তাকে আমরা বলছি মনোবিজ্ঞান। বলছে প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার ডি অনিমা গ্রন্থে প্রথম মনোবিদ্যাকে প্রথম বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার যে বিখ্যাত গ্রন্থ দি অনিমা, এখানে তিনি প্রথম মনোবিদ্যাকে বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেন। এরপরে আমরা কি দেখব, সাইকোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থটা এবার আমরা একটু দেখে নেব। দেখো, মনোবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো সাইকোলজি। এটি এসেছে দুটি গ্রিক শব্দ থেকে, যথা সাইকি এবং লোগোস। গ্রিক শব্দ সাইকির অর্থ হলো সাউল বা আত্মা এবং লোগোস শব্দের অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স। সুতরাং সাইকোলজি কথাটির অর্থ হলো আত্মার বিজ্ঞান, অর্থাৎ সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ সাউল। তাই দার্শনিকগণও মনোবিদ্যাকে আত্মার অনুশীলনকারী বিজ্ঞান বলে মনে করেন। তাদের কাছে মন ও আত্মা একই, তবে মনোবিদ্যার এই ধারণাটি গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বর্তমান সময়ের নিরিখে যদি আমরা দেখি মনোবিদ্যার যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো এইভাবে যদি আমরা দেখি, মন আর আত্মা এক নয়। অর্থাৎ মন নিয়ে যে বিষয় আলোচনা করে, যে বিজ্ঞান, যুক্তিনিষ্ঠ বিজ্ঞান আলোচনা করে, তাকেই আমরা মনোবিদ্যা বলছি। এবার মনোবিদ্যা সম্পর্কিত আমাদের যে ধারণা রয়েছে সেটা কিভাবে পরিবর্তন হয়েছে সেটা আমরা এবার একটু দেখব। দেখো, মনোবিজ্ঞান সম্পর্কিত পরিবর্তিত ধারণা। তাহলে প্রথমে ছিল কি, মনের বিজ্ঞান। বলছে ডেকার্ট বলেছে মনোবিদ্যার বিষয়বস্তু হলো মন, কিন্তু দার্শনিকদের মধ্যে আত্মার যথার্থ স্বরূপ সম্পর্কে মতভেদ রয়েছে। সেক্ষেত্রে বলা যেতে পারে মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ মাইন্ড। কিন্তু আত্মার মতো মনেরও কোনো বাস্তব অস্তিত্ব নেই। হয়েছে। পরে কি এলো না, চেতনার বিজ্ঞান। অর্থাৎ লক, হবস, বেন এবং উইলিয়াম জেমস এর মতো মনোবিদ্যা মানুষের কার্যাবলী মানসিক চেতনার বিজ্ঞান। এই ধারণাটি গ্রহণযোগ্য নয়, কারণ চেতনা ব্যক্তির ব্যক্তিগত বিষয়, কিন্তু এই সংজ্ঞা অত্যন্ত সংকীর্ণ এবং ব্যক্তি সাপেক্ষে ধারণার ভিত্তিতে গড়ে উঠেছে। পরে আমরা কি দেখতে পাচ্ছি, 3 নম্বর যে পয়েন্ট বলছে মানুষের আচরণ অনুসরণকারী বিজ্ঞান। বলছে বিংশ শতাব্দীর গোড়ার দিকে মনোবিজ্ঞানকে বস্তুনির্ভর বিজ্ঞানের স্তরে নিয়ে গিয়ে নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুসরণ করে কেন্দ্রীভূত করার চেষ্টা করা হলো। ম্যাকডুগাল বলেছেন মনোবিজ্ঞান হলো সকল জীবের আচরণ অনুসরণকারী বিজ্ঞান। জেবি ওয়াটসন বলেছেন মনোবিজ্ঞান মানুষের আচরণের বিজ্ঞান, কিন্তু প্রদত্ত সংজ্ঞা অন্যান্য সংজ্ঞাগুলির তুলনায় অনেকাংশেই ত্রুটিমুক্ত নয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, পূর্ণাঙ্গ বা পরিপূর্ণ সংজ্ঞা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন ক্ষেত্রে মনোবিজ্ঞানের যে সংজ্ঞা আমরা পাচ্ছি বিভিন্ন মনোবিদদের দ্বারা, তা কিন্তু ত্রুটিপূর্ণ হয়েছে। এবং পরে কি হলো না, মনোবিজ্ঞান সম্পর্কে বলছে মনোবিদ্যা হলো জীবের আচরণ সম্বন্ধে বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কেমনভাবে, 1976 খ্রিস্টাব্দে বলছে ডেসিডারেটো এবং হাউইসন জ্যাকসন মনোবিদ্যার যে সংজ্ঞা দিয়েছেন তা আরও বেশি ত্রুটিমুক্ত।
তাদের মতে মনোবিদ্যা হলো মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ এবং আচরণের সঙ্গে সম্পর্কযুক্ত মানসিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলির অনুসন্ধান। এবং সবশেষ আমরা কি দেখতে পাচ্ছি, মনোবিদ্যা হলো পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তির ক্রিয়াকলাপ সম্পর্কিত বিজ্ঞান। বলছে এই সংজ্ঞায় উডওয়ার্থ মনোবিদ্যাকে শারীরবৃত্তীয় বিজ্ঞান, সমাজবিজ্ঞানের মাঝামাঝি একটি বিজ্ঞান হিসেবে বিবেচনা করেন, যার বিষয়বস্তু হলো ব্যক্তি। উডওয়ার্থের মতে কি বলছে না, মানুষের আচরণ পারিপার্শ্বিকের সঙ্গে সম্পর্কযুক্ত থাকার জন্য প্রকাশ পায়, সেই জন্য এই আচরণকে বুঝতে গেলে পারিপার্শ্বিককে বুঝতে হবে। অর্থাৎ কি আমরা না বলছে যে মানুষ তার আচরণ পারিপার্শ্বিক বিভিন্ন উপাদানের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে যুক্ত রয়েছে। তো সেই জন্য মানুষকে ভালোভাবে বুঝতে গেলে, তার আচরণকে ভালোভাবে বুঝতে গেলে তার পারিপার্শ্বিক যে সমস্ত পরিবেশ পরিস্থিতি রয়েছে সেগুলোকে ভালো করে বুঝতে হবে। তাহলে এত কিছু আমরা দেখলাম সংজ্ঞা। তাহলে উপরের সংজ্ঞাগুলো যতগুলো আমরা পড়লাম তার পরিপ্রেক্ষিতে একটা সর্বজনীন সংজ্ঞা আমরা দেখতে পাচ্ছি। বলছে মনোবিদ্যা হলো জীবের আচরণ সম্বন্ধে বস্তুনিষ্ঠ বিজ্ঞান, যা জীবের আচরণের ভিত্তিতে মানসিক প্রক্রিয়ার বিশ্লেষণ, শ্রেণীবিভাগ, গতি প্রকৃতির নিয়ম, কারণ ও পরিণাম নির্ণয়, ব্যাখ্যা করে এবং মানসিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে দেহগত প্রক্রিয়া সেগুলিরও বর্ণনা করে। তাহলে দেখো, যদি 2 নম্বরের প্রশ্ন আসে তাহলে এখানে আমরা মনোবিদ্যা কাকে বলে সেটা আমরা জানতে পারবো, বা এইভাবে লিখলেও তোমরা 2-এর 2 পেতে পারো। বা আরও যদি 2 নম্বরের প্রশ্ন আসে যে উডওয়ার্থের মধ্যে মনোবিদ্যা কী, সেটিও তোমরা 2 নম্বরের প্রশ্ন হিসেবে লিখতে পারো। বা উপরে আমরা যেটা দেখলাম এক্ষুনি যে সাইকোলজি, এই শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী, এটিও 2 নম্বরে আসতে পারে। তাহলে তোমরা কিন্তু এখান থেকে এতটা লিখবে। পরবর্তী ভিডিওতে আমি 2 নম্বরেরও কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। হয়েছে, এবার আমরা দেখব এই যে বিবর্তন হয়েছে, এই বিবর্তন কেমন পর্যায়ে হয়েছে সেটা আমরা এবার একটু দেখো ছকের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, সেটা আমরা এবার একটু ভালো করে দেখে নেব। দেখো আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমে তাহলে কি, প্রথমে হচ্ছে গিয়ে সায়েন্স অফ সাউল বা আত্মার বিজ্ঞান, এর সমর্থক কারা ছিলেন, প্লেটো এবং অ্যারিস্টটল। হয়েছে, এটা 1 নম্বর। সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, বলছে চেতনার বিজ্ঞান, সায়েন্স অফ মাইন্ড, এদের সমর্থক কারা ছিল, মিল, কান্ট, ডেকার্ত, এদের সমর্থক। আর কি পরে কি এলো, সায়েন্স অফ কনসিয়াসনেস, মনের মধ্যে যা প্রত্যক্ষণ। হয়েছে, এর সমর্থক কারা, ভুন্ড, হবস এবং টিচেনার। হয়েছে, এবং সবশেষে আজকের দিনে দাঁড়িয়ে আচরণের বিজ্ঞান, সায়েন্স অফ বিহেভিয়ার যেটা আমরা বলছি, তার সমর্থকগণ কারা, স্কিনার, থর্নডাইক, প্যাভলভ। হয়েছে, তাহলে এইভাবে মনোবিদ্যার কিন্তু বিবর্তন ঘটেছে। এবার আমরা দেখব মনোবিদ্যার সঙ্গে শিক্ষার কি সম্পর্ক রয়েছে। সেই ভিত্তিতে আমরা কি হয়েছে, একটা নতুন শাখা তৈরি হয়েছে, সেটাকে আমরা বলি শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি। শিক্ষা মনোবিজ্ঞান বা এডুকেশনাল সাইকোলজি কাকে বলে সেটা আমরা দেখব। বর্তমানে মনোবিজ্ঞান শিক্ষাতত্ত্ব নির্ধারণ, শিক্ষাদান পদ্ধতির উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা প্রক্রিয়া যোগাযোগ স্থাপনে মনোবিদ্যা যথেষ্ট সাহায্য করে। তাই মনোবিজ্ঞান এই বিষয়টি আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এর সংজ্ঞাতে বলা যায় শিক্ষা মনোবিজ্ঞান হলো বিকাশ, শিখন, প্রেরণা, নির্দেশদান, নির্ধারণ এবং অন্যান্য সম্পর্কিত বিষয় অনুসন্ধান করে মনোবিজ্ঞান তার পদ্ধতির প্রয়োগমূলক পাঠ এবং শিখন প্রশিক্ষণের পারস্পরিক ক্রিয়াকে প্রভাবিত করে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, তাহলে এতগুলো বিষয় রয়েছে যার ভিত্তিতে আমরা শিক্ষামূলক মনোবিদ্যাকে আমরা ভালোভাবে চিনতে পারবো। এরপরে আমরা এর কিছু সংজ্ঞা আমরা পড়ে নেব। এই সংজ্ঞাগুলো ভালো করে আমরা জেনে নিলে তাহলে আমরা শিক্ষা মনোবিদ্যা সম্পর্কে আর একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। প্রথমে আমরা যে সংজ্ঞা পড়ব, এডওয়ার্ড থর্নডাইকের সংজ্ঞা, 1874 থেকে 1849, তিনি জন্ম থেকে মৃত্যু। বলছে এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য লার্নিং প্রসেস অ্যান্ড দ্য ফ্যাক্টরস অফ দ্যাট ইনফ্লুয়েন্স ইট। বলছে শিক্ষামূলক মনোবিজ্ঞান হলো শেখার প্রক্রিয়া এবং এটিকে প্রভাবিত করে এমন কারণগুলির অধ্যয়ন। হয়েছে, এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, জন ডিউ কি বলেছেন, বলছে এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য কনসার্ন উইথ দ্য স্টাডি অফ দ্য কন্ডিশন অ্যান্ড প্রসেস অফ লার্নিং। শিক্ষামূলক মনোবিজ্ঞান শিক্ষার শর্ত এবং প্রক্রিয়াগুলির সাথে অধ্যয়নের সঙ্গে সম্পর্কিত। তাহলে দেখো পরীক্ষাতে এই ধরনের 5 নম্বর প্রশ্ন আসতে পারে, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা আলোচনা করো, তাহলে কিন্তু পরীক্ষায় এইভাবে তোমরা লিখবে। 3 নম্বর আমরা কি, জে পিয়াজেট, তিনি কি বলছেন, এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য চাইল্ডস থট প্রসেস। শিক্ষামূলক মনোবিজ্ঞান হলো শিশুর চিন্তা প্রক্রিয়ার বিকাশের অধ্যয়ন। হয়েছে, এবং আমরা শেষের দুটো সংজ্ঞা, লেভ ভাইগটস্কি একজন অন্যতম মনোবিজ্ঞানী, তিনি কি বলেছেন, বলছেন এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্স লার্নিং। শিক্ষাগত মনোবিজ্ঞান হলো সামাজিক এবং সাংস্কৃতিক কারণগুলি অধ্যয়ন যা শিক্ষাকে প্রভাবিত করে। তাহলে তোমরা কি করবে না, এই যে বিষয়গুলো রয়েছে আমি 6টা সংজ্ঞা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা তোমাদের সুবিধা মতো 3টি সংজ্ঞা ভালো করে তৈরি করবে, তাহলেই কিন্তু হবে। শিক্ষামূলক মনোবিজ্ঞান হলো শেখার প্রক্রিয়ার অধ্যয়ন এবং এটিকে
অপটিমাইজ করে এমন শর্ত বলছি এডুকেশনাল সাইকোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য লার্নিং প্রসেস অ্যান্ড ইন দ্য কন্ডিশন ইজ অপটিমাইজ। অর্থাৎ কি না বলছে শিক্ষা মনোবিজ্ঞান হলো শেখার একটি প্রক্রিয়া অধ্যয়ন এবং এটিকে আমরা আত্মস্থ করতে সাহায্য করে আমাদের মধ্যে। হয়েছে? তাহলে এই ছিল গিয়ে শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা। এবার আমরা একটু দেখে নেব শিক্ষার সঙ্গে মনোবিদ্যার কি পার্থক্য আছে সেটা আমরা এবার একটু দেখব। দেখো শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য যেটা আমরা দেখব, প্রথম যেটা সংজ্ঞা বলছে শিক্ষা হলো মানুষের ধারাবাহিক ক্রমবিকাশে এমন একটি প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তনশীল সামাজিক অর্থনৈতিক বিকাশের সঙ্গ দিয়ে পরিপূর্ণ ব্যক্তিত্বের বিকাশ ঘটে। মনোবিদ্যা কি না, মনোবিজ্ঞান হলো প্রাণীর আচরণ সম্বন্ধে বস্তুনিষ্ঠ বিজ্ঞান যা প্রাণীর আচরণের ভিত্তিতে বিভিন্ন বিষয়কে বর্ণনা ও বিশ্লেষণ করে থাকে। লক্ষ্য কি না, লক্ষ্য পার্থক্যের যে বিষয় রয়েছে লক্ষ্য, সেটাতে আমরা কি দেখব, শিক্ষার লক্ষ্য হলো আচরণ বিশ্লেষণ নিয়ন্ত্রণ যা ব্যক্তি এবং সমাজ উভয় পক্ষের কল্যাণ করে। আর মনোবিজ্ঞানের লক্ষ্য হলো মানসিক প্রক্রিয়া বিশ্লেষণ নিয়ন্ত্রণ এবং পূর্বাভাস দেওয়া। আর প্রায়োগিকতা বলছে শিক্ষা কি দেখতে পাচ্ছি, শিক্ষা আচরণ সম্পর্কে তত্ত্ব নীতি নিয়ন্ত্রণের কৌশল ইত্যাদি শিক্ষাক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষণকে কার্যকরী করে তোলে। আর মনোবিজ্ঞান আচার আচরণ বিশ্লেষণ আচরণ সম্বন্ধে তথ্য ও নীতি আবিষ্কার এবং আচরণের নিয়ন্ত্রণ কৌশল ইত্যাদি সম্পর্কে অধ্যয়ন করে। হয়েছে? তাহলে এই ছিল গিয়ে শিক্ষা এবং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব যে আজকের দিনে আধুনিক সমাজ ব্যবস্থাতে একটু দেখো আধুনিক সমাজ ব্যবস্থাতে একজন শিক্ষকের শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা কেন জরুরি। অর্থাৎ আজকের দিনে যদি আমরা দেখি একজন শ্রেণীকক্ষে একজন শিক্ষক তিনি যদি শিক্ষা মনোবিদ্যার জ্ঞান যদি তার মধ্যে থাকে তাহলে তিনি কিন্তু অনেক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারেন। তো কি কি বিষয়গুলো একটু দেখে নিই আমরা। শ্রেণীকক্ষে পাঠদান করার সময় একজন শিক্ষককে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এইসব সমস্যাগুলি সমাধানের জন্য শিক্ষকের মনোবিদ্যার জ্ঞান থাকা খুবই জরুরি। এবার কোন কোন ক্ষেত্রে মনোবিদ্যার জ্ঞান দরকার সে বিষয়টি এবার একটু দেখো কি কি বলছে। এক, ব্যক্তি বৈষম্যের পরিচর্যা করা, শিক্ষার্থীকে বোঝা, বিকাশমূলক বৈশিষ্ট্য বোঝা, শ্রেণী শিক্ষণের প্রকৃতি অনুধাবন, কার্যকরী শিক্ষণ পদ্ধতি, বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির বিকাশ, মানসিক এবং চারিত্রিক বিকাশ যা চরিত্র গঠন করে, আর সহপাঠক্রমিক কার্যাবলীর আয়োজন। তাহলে এই সমস্তগুলো অর্থাৎ কি, প্রথম যে ব্যক্তিগত বৈষম্য, অর্থাৎ আমরা জানি যে একটি ক্লাসে বিভিন্ন ধরনের মানসিক বৈষম্য বা ব্যক্তিগত বৈষম্যপন্ন শিশু থাকে, প্রত্যেককে বোঝা এবং তার পরিচর্যা করা। এক্ষেত্রে শিক্ষকের মনোবিদ্যার জ্ঞান থাকতে হবে। শিক্ষার্থীকে বোঝা কি না, প্রত্যেক শিক্ষার্থী বিভিন্ন ধরনের সমস্যায় আক্রান্ত থাকে, সেক্ষেত্রে শিক্ষক যদি শিক্ষার্থীকে ঠিকভাবে বুঝতে পারে তাহলে কিন্তু পাঠদান অনেকটা সহজ হয়ে যায়। বিকাশমূলক বৈশিষ্ট্য, অর্থাৎ কোন বয়সের ক্ষেত্রে কোন কোন বিকাশমূলক বৈশিষ্ট্য শিশুর মধ্যে কাজ করছে সেই বিষয় সম্পর্কেও শিক্ষককে যথাযথ অবগত থাকতে হয়। এবং শ্রেণী শিক্ষণের প্রকৃতি অনুধাবন, অর্থাৎ তিনি কোন পদ্ধতিতে কোন বিষয়কে কিভাবে পড়াবেন সেই বিষয় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করতে গেলে তাও কিন্তু মনোবিদ্যার জ্ঞান থাকতেই হবে। কার্যকরী শিক্ষণ পদ্ধতি অনুধাবন, একই ব্যাপার বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গির বিকাশ এবং মানসিক চারিত্রিক বিকাশ বা চরিত্র গঠন। অর্থাৎ চরিত্র গঠনের ক্ষেত্রে শিক্ষককে কিন্তু শিক্ষা মনোবিদ্যার জ্ঞান নিয়ে যে তিনি যদি কাজে অগ্রসর হন তাহলে তিনি অনেক বেশি সফল হবেন। আর সহপাঠক্রমিক কার্যাবলীর আয়োজন, অর্থাৎ সহপাঠক্রমিক কার্যাবলী কোন সময়ে কখন সহপাঠক্রমিক কার্যাবলীর আয়োজন করতে হবে, শিক্ষার্থীদের কীভাবে সহপাঠক্রমিক কার্যাবলীতে অনুপ্রাণিত করা যায়, এই বিষয়ে কিন্তু শিক্ষককে শিক্ষা মনোবিদ্যা সহায়তা করে থাকে। সুতরাং বলা যায় যে আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার যুগে শিক্ষণ প্রক্রিয়াকে অনেক বেশি মনোবিজ্ঞানসম্মত অর্থপূর্ণ করে তোলার জন্য শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা একজন শিক্ষকের পক্ষে একান্ত অপরিহার্য। হয়েছে? তাহলে এই ছিল আজকে তোমাদের সামনে নির্ধারিত 3টি প্রশ্নের ভিত্তিতে আমি তোমাদের সামনে এই প্রশ্নটি তুলে ধরলাম। 3টি প্রশ্ন কি কি তোমরা দেখতে পাচ্ছ। 1, মনোবিদ্যা বা সাইকোলজি কাকে বলে। 2, শিক্ষা মনোবিদ্যা বা এডুকেশনাল সাইকোলজি কাকে বলে। আর 3 হচ্ছে কি শিক্ষা মনোবিদ্যার মধ্যে পার্থক্য এবং একজন শিক্ষকের শিক্ষা মনোবিদ্যার জ্ঞান থাকা কতটা জরুরি। তাহলে এই 3টি 5 নম্বরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি কোনো বুঝতে সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। বছরের সেমিস্টারের প্রথম থেকেই তোমরা ভালো করে পড়ো। এই প্রশ্নের উত্তরগুলি খাতায় তুলে নিয়ে মুখস্থ করতে থাকো। উত্তরগুলির গুণমান যথেষ্ট ভালো। আশা করি তোমাদের পরবর্তী সময়ে ভালো নম্বর পেতে এই ভিডিও সাহায্য করবে।